19 তারিখ যখন পাঠিয়েছিলাম সেইটা তখন অ্যাকসেপ্টেড হয়নি, কেননা আমার অফিস থেকে আমার যে রিপ্রেজেন্টেটিভ গেছিল যারা, তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, 1 ঘন্টা দাঁড়িয়েছিল, চিঠিটা নেওয়া হচ্ছিল না। এবং আমি চেয়ারপারসন যিনি মালারা, তাকে 2বার ফোন করেছে। ফার্স্ট 2বার তিনি ধরেনি, 3বারের বার তিনি ফোনটা ধরেছিলেন এবং আমি বললাম যে আমার চিঠিটা একটা নিয়ে আপনার রিসিভিং ডেস্ক আছে, একটা রিসিভ করে দিয়ে দিন। তো বললো না, চিঠিটা এরমভাবে তো রিসিভ করা যায় না, এরমভাবে রিসিভ করা হবে না। আমার লোক 1 ঘন্টা ওনার চেম্বারের বাইরে দাঁড়িয়ে থেকে চলে এসছে। ইস্তফা দেওয়ার প্রথম উদ্যোগ নেয় কলকাতা পুরসভার 9 নম্বর বোরোর প্রাক্তন চেয়ারপারসন দেবলীনা বিশ্বাসী। হ্যাঁ, এখন প্রাক্তনই বলা চলে। কলকাতা পুরসভা এখনো পর্যন্ত তার চিঠির কোনো উত্তর না দিলেও তিনি তার বক্তব্য জানিয়ে সরে এসেছেন পদ থেকে। কিন্তু কেন হঠাৎ তার এই পদ থেকে সরে আসা? যদিও এখন আর শুধু তিনি একা নন, এক এক করে সুশান্ত ঘোষ থেকে শুরু করে অরূপ রায় সহ প্রায় 100 জনেরও বেশি কাউন্সিলর ইস্তফা দিয়ে দিচ্ছে। মমতার পাশে থাকছে না আর কেউই। কেন হঠাৎ পদ ছাড়ার সিদ্ধান্ত, তা জানালেন কলকাতা পুরসভার 9 নম্বর বোরোর প্রাক্তন চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস। দেবলীনাদি, আপনি প্রথম 9 নম্বর বড় চেয়ারম্যান থেকে রিজাইন করেন, তারপরে অনেক কাউন্সিলরকে আমরা রিজাইন করতে দেখি। আমি প্রথম যে জিনিসটা জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি কেন রিজাইন করেন? কোনো কি প্রেশার ছিল আপনার উপরে? আমি প্রথমেই বলবো যে আপনি যেটা বলছেন যে আমি ফার্স্ট রিজাইনটা আমি করেছি, সেটা আমি ফার্স্ট, কিন্তু যেটা ঘটনা যে 18 তারিখ আপনারা জানেন কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের যে কলকাতা কর্পোরেশন, সেই কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং তার কিছু প্রপার্টিজে কিছু নোটিশ পাঠানো হয়, বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ করেছিল। তো সেটা আমি জানতামও না এবং বিয়ন্ড মাই নলেজ, আমার জানারও কথা না। অ্যাজ আ চেয়ারপারসন আমি যে জানবো সেটাও আমার ল আমাকে পারমিট করে না। কিন্তু যখন ওই নোটিশটা সার্ভ করা হলো, আমি থ্রু টিভি দেখলাম, জানলাম মিডিয়া থেকে। তারপর রাত্রিবেলা ওই দিন থেকে আমার কাছে ফোন এলো, টিএমসি দল থেকেই ফোন এসছে, তারা ফোন করলো যে এই ব্যাপারটা কেন ঘটেছে, নোটিশটা কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হলো আমি কেন জানি না, ওয়াই আই এম নট অ্যাওয়্যার অফ দিস ম্যাটার। অফিসার্সদের ডাকো, কথা বলো, তাদেরকে দরকার হলে সাসপেন্ড করো। তো আমি যে ফোন করেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমি তাদেরকে বললাম যে এটা আমার সাবজেক্ট নয়। প্রথম কথা, আমাদের কলকাতা কর্পোরেশনের তো একটা নিজস্ব আইন আছে, ল আছে, তো সেই লটা আমাদের পারমিট করে না। আমি কেন কোনো চেয়ারপারসনকে বা চেয়ারম্যানকেই, যতগুলো বড়ো আছে, আমাদের 16টা বড়ো আছে, তো 16টা বড়োর কোনো বড়োতেই সেই চেয়ারম্যান বা চেয়ারপারসনদের ভূমিকা নেই যে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দেবে কাকে বা কোন বিল্ডিংয়ে গিয়ে, কোন অ্যাড্রেসে, কোন প্রিমাইসেসে। সেটা আমাদের কনসার্ন বা আমাদের লুক আউট হওয়ার ব্যাপার, আমাদের জানার ব্যাপার নয় এটা। তো সেই ক্ষেত্রে যখন আমাকে ফোন করা হয়েছে, আমি সেই জায়গাটাতে ডিসাইড করলাম যে এই যে ফোনটা করা হচ্ছে আমাকে, এটা তো আমার ব্যাপারই নয়, আমার জানারও কথা নয়। বিল্ডিং ডিপার্টমেন্ট তার নিজস্ব কাজ করছে, কলকাতা কর্পোরেশন তার নিজস্ব কাজ করছে। তো সেইখানে যখন আমাকে ফোন করে 18 তারিখ বলা হচ্ছে, আমি তখন সেইখানে ডিসিশন নিলাম যে না, এই জায়গাটা ঠিক লাগছে না, এটা একদমই ভুল কথা। একটা নোটিশ কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, কিন্তু তারপর সেই নোটিশটা কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, আমাকে সেটা তদারকি করার জন্য ফোর্স করা হচ্ছিল, জোর করা হচ্ছিল। তো আমি সেই জায়গাটা থেকে তখনই রাত্রে ডিসাইড করলাম যে আমি রিজাইন করবো ফ্রম দ্য পোস্ট অফ বড়ো চেয়ারম্যান, বাট আই উইল কন্টিনিউ মাই ওয়ার্ক অ্যাজ এ সিম্পল কাউন্সিলর, যেটা আর 5 জন কাউন্সিলর করে। তো আমি সেই জন্যই 19 তারিখ পরের দিন আমার রেজিগনেশনটা কলকাতা কর্পোরেশনে পাঠিয়ে দিই। এবং 19 তারিখ সকালেও আমার কাছে ফোন এসেছিল যে এই ব্যাপারটা দেখার জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, টিএমসির পক্ষ থেকে। কিন্তু আমি তখন আমার রেজিগনেশনটা অলরেডি হাতে লিখে তাড়াতাড়ি রেডিও করে ফেলেছি। আই ডিডন্ট গেট দ্যাট মাচ টাইম যে আমি এটা টাইপ করবো, সুন্দর করে একটা প্রেজেন্টেশন করব। আমি খুব তাড়াতাড়ি ওটাকে একটা হাতে লিখে, 2 লাইনে লিখে আমি কলকাতা কর্পোরেশনের যিনি চেয়ারপারসন তার অফিসে পাঠিয়ে দিয়েছি।
সেটা কি অ্যাকসেপ্টেড হয়ে গেছে? সেটা যখন আমার প্রথম দিন আমি 19 তারিখ যখন পাঠিয়েছিলাম, সেইটা তখন অ্যাকসেপ্টেড হয়নি, কেননা আমার অফিস থেকে আমার যে রিপ্রেজেন্টেটিভ গেছিল যারা, তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, 1 ঘন্টা দাঁড়িয়েছিল, চিঠিটা নেওয়া হচ্ছিল না। এবং আমি চেয়ারপারসন যিনি মালারা, তাকে 2বার ফোন করেছে, ফার্স্ট 2বার তিনি ধরেনি, 3বারের বার তিনি ফোনটা ধরেছিলেন এবং আমি বললাম যে আমার চিঠিটা একটা নিয়ে আপনার রিসিভিং ডেস্ক আছে, একটা রিসিভ করে দিয়ে দিন। তো বললো না, চিঠিটা এরমভাবে তো রিসিভ করা যায় না, এরমভাবে রিসিভ করা হবে না। আমার লোক 1 ঘন্টা ওনার চেম্বারের বাইরে দাঁড়িয়ে থেকে চলে এসছে। তাহলে কি চিঠিটা এখনো আনএক্সেপ্টেড হয়ে রয়েছে? আমি তো থ্রু মিডিয়া শুনতে পেলাম যে শোনা হয়েছে যে অ্যাকসেপ্টেড হতে পারে, হয়ে গেছে মনে হয়, আমি জানি না ঠিক, বাট আমি আমার ইচ্ছেটা জানিয়ে দিয়েছি। আপনারা চিঠিটা দেখেওছেন। লাস্ট 20 দিনে 125 খানা টিএমসি কাউন্সিলর রিজাইন করেছে। এই বিশাল পতন আমি বলবো না, বিশাল এক্সিটের কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়? আপনি এত বছর কাজ করেছেন, এই এত বছরের পলিটিক্যাল ক্যারিয়ার আপনার কি কারণ মনে হতে পারে? আমার কারণটা তো আমি প্রথম কথাই বললাম যে দেখুন, আমার উপর যে প্রেশারটা দেওয়া হয়েছিল মানসিকভাবে, আমি সেটা সত্যি নিতে পারিনি এবং আমি এক্সপেক্টও করিনি যে এই প্রেশারটা আমি পাবো কখনো। সেই প্রেশারটা একটা মানে আনএথিক্যাল প্রেশার আমার উপর দেওয়া হয়েছিল। আমি সেই কারণেই নিজেকে সরিয়ে নিয়েছি, কারণ আমি সুন্দরভাবে এলাকায় কাজ করেছি, জনসংযোগ রেখে কাজ করেছি, মানুষের প্রতিনিয়ত যে দরকারগুলো বা যে অসুবিধাগুলো বলতো সেইগুলো শুনে শুনে আমি কাজ করেছি, এলাকার মানুষের সঙ্গে নিয়ে আমি কাজ করেছি। কিন্তু এই যে লাস্ট যে ঘটনাটা ঘটলো 18 তারিখে, সেটা আমি আশা করিনি। আর এখন আপনি যেটা বলছেন যে দিকে দিকেই অনেক কাউন্সিলরসরা রেজিগনেশন দিচ্ছেন, তারা তাদের চিঠি পাঠাচ্ছে এবং বিভিন্ন পৌরসভাগুলোতেও তারা সবাই দেখেছি একসঙ্গেই সবাই মাস রেজিগনেশন দিয়েছেন। নিশ্চয়ই মানুষের তো একটা ম্যান্ডেট আছে, মানুষের ম্যান্ডেটের উপর তো আমার মনে হয় না কিছু হয়। সেই জনগণের ম্যান্ডেট দেখুন, আমি তো মেনে নিয়েছি, জনগণ শেষ কথা, জনতা জনার্দন সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নয়। মানুষের কাজ করলে আপনি নিশ্চয়ই থাকবেন, মানুষের কাজ না করলে তো আপনি থাকতে পারবেন না। দেবলীনাদি, এই যে 125 খানা কাউন্সিলর একসাথে না হলেও যে চলে গেল, এটা তো একটা বিশাল ব্যাপার টিএমসির কাছে হওয়া উচিত, কারণ সামনে পঞ্চায়েত কর্পোরেশন ইলেকশন রয়েছে। মানে আমি জানতে চাইছি, এদের মধ্যে কি ভেতরে কোনো ক্ষোভ আছে? এরা কি মমতা ব্যানার্জির কাছে পৌঁছে উঠতে পারছিল না তাদের ক্ষোভ নিয়ে, তাদের বিদ্বেষ নিয়ে, মানে কোনোভাবে অ্যাক্সেস করতে পারছিল না, সলিউশন করতে পারছিল না? এদিকে মানুষের প্রেশার ছিল যে প্রবলেমগুলো সলভ করুন, এটা করুন, ওটা করুন, কিন্তু ওরা শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে উঠতে পারছিল না। আপনার কি মনে হয় এটা? সেটা কারণ হতে পারে যে হয়তো তারা পৌঁছতে পারেনি, তাই জন্য হয়তো সেটাও হতে পারে যে তাদের যে মানে অভাব অভিযোগ বা তাদের যে দরকার মানে আলোচনা করার, পর্যালোচনা, নেতৃত্বস্থানীয়রা হয়তো কেউ সেখানে পৌঁছতে পারেনি, সেই কারণেও হতে পারে। আপনি বড় চেয়ারম্যান হিসেবে রিজাইন করেছেন, কিন্তু কাউন্সিলর হিসেবে এখনো কন্টিনিউ করছেন। এখানে আমি একটু জানতে চাই যে এখন যে যা টিএমসির অবস্থা বা যা বেঙ্গল পলিটিক্সের অবস্থা, যে স্টেলমেটে টিএমসি পৌঁছে গেছে, এখানে আপনি নিজেকে অ্যাজ আ কাউন্সিলর কতটা আগামী দিনে কাজ সুষ্ঠুভাবে করতে পারবেন বলে মনে হচ্ছে? আপনি যেটা বললেন যে একটা পরিস্থিতি তো এখন হয়েছে, সারা বাংলা জুড়েই চলছে সেই পরিস্থিতিটা, মানুষের ম্যান্ডেট, এটা তো মানতেই হবে। দেখুন, মানুষের ম্যান্ডেটের থেকে বড় আপনাকে যেটা বললাম কিছু হয় না, কারণ আমিও কাউন্সিলর কিন্তু ইলেক্টেড হয়েছি মানুষের দ্বারা, আমি নির্বাচিত হয়েছি জনগণের দ্বারা, তারা আমাকে রেখেছে বলেই আমি কিন্তু এখানে দুবার কাউন্সিলর হতে পেরেছি। 11 বছর এখানে প্রায় আমি কাজ করেছি এবং আমি সেই জায়গাটা মানুষের থেকে সম্পূর্ণ, আমার ওয়ার্ডের মানুষের থেকে, জনগণের বাসিন্দাদের থেকে আমি সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি, তাদের আশীর্বাদ, ভরসা, ভালোবাসাটা পেয়েছি বলে আমি কাজ করতে পেরেছি। এই ছবি যদি সব জায়গাতেই হয় আমার মনে হয় সেটা খুব ভালো হতো। হয়তো কোথাও হয়নি, হাতে 5টা আঙুল সমান নয় এবং সমান নয় বলেই সব জায়গায় সেরকম ভাবে হয়তো হয়নি, সেই জায়গাতে হয়তো মানুষ মনে করেছে যে এই যে ম্যান্ডেটটা তারা দিয়েছে, তারা উন্নয়নের আশা নিয়ে দিয়েছে। কারণ আমি মানুষ ভোট দেয়, আমি যেটা বিশ্বাস করি, মানুষ ভোট দেয় 5 বছরের জন্য, তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করে যে আগামী 5 বছর সে কি কি পরিষেবা পাবে বা মানুষের জন্য কিভাবে কাজ করবে, বা মানুষ যখন, জনগণ তাকে যখন চাইবে সে যেন হাজির হয় বা মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, জনসংযোগটা যাতে থাকে। মানুষ তো সেই চিন্তা ভাবনা নিয়েই ভোটটা দেয় বা নির্বাচিত করে।
পারে? আমি দেখুন আমার এরিয়ায় অন্তত আমার যতটুকুনি ক্ষমতার মধ্যে, সীমিত ক্ষমতার মধ্যে যা ছিল, প্রশাসনিক সাহায্য নিয়ে যেভাবে মানুষের জন্য কাজ করা যায় আমি চেষ্টা করেছি কাজ করার। আপনি বড় চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলর আছেন, আপনি খুব ক্লোজ ভাবে দেখেছেন এই ব্যাপারটা যে কাউন্সিলরসদের কাছ থেকে পার্টির কাউন্সিলরসদের ওপরে পার্টির কাছ থেকে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ম্যাটার্সের ওপরে একটা চাপ থাকে, সেটার ব্যাপারে একটু যদি খোলসা করে দর্শকদেরকে বলেন যে কি ধরনের চাপ থাকে কাউন্সিলরসদের উপরে অন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স। আমি এটা ঠিক বলতে পারবো না, কেননা আমার এখানে যেটা হয়েছে আমি নিজে মানুষের সঙ্গে সাধারণের সঙ্গে কাজ করেছি, কিন্তু বাকি কাউন্সিলরসদের সঙ্গে কি হয়েছে সেটা সত্যি আমার জানা নেই বা আমার কাছে খবরও নেই সেটা। কিন্তু আমি যেটা বললাম, আমি কাজ করেছি নিজের মতন সুন্দরভাবে, এলাকায় কাজ করেছি, আমার ওপর সেই চাপটা কখনো আসেনি। মানুষের সঙ্গে আমি খোলামেলা ভাবে মিশেছি, কাজ করেছি জনসাধারণের সঙ্গে। কিন্তু 18 তারিখ আমার উপর চাপটা এসছে যে তুমি এই নোটিশগুলো কেন সার্ভ হয়েছে, ওই বিল্ডিং সংক্রান্ত নোটিশ নিয়ে আমার উপর চাপটা এসছে। টিএমসি কেএমসি কে এবার কিভাবে চালাবে, এটা হচ্ছে বিশাল বড় প্রশ্ন। কারণ টিএমসির ভেতরে প্রচুর লোক বেরিয়ে যাচ্ছে, নেতাদের সিকিউরিটি উঠিয়ে দেওয়া হচ্ছে, 125 জন কাউন্সিলর বেরিয়ে গেছে, পৌরসভা আরো বিভিন্ন ধরনের লোকজন চালাবে। সামনে যে বিশাল ডাইনোসরাস কোয়েশ্চেন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে টিএমসি কেএমসি কে এখন কিভাবে চালাবে। কেএমসি তো টিএমসির আন্ডারে, বিজেপি নয়। আমি প্রথম কথাই হচ্ছে যে চিঠিটা দিলাম, সেই চিঠিতে একটা লাইন আমি মেনশন করেছিলাম যে আমি কাউন্সিলর হিসেবে কাজ করবো, কেননা এই বর্ষাটা না খুব আসন্ন, একদমই বলতে পারেন। একটা তার কদিন আগে আমরা দেখলাম যে ঝড় বৃষ্টিটা হলো, এই বর্ষাকালে প্রচুর গাছপালা পড়ে, ক্ষয়ক্ষতি হয়, মানুষের ঘর বাড়ি ড্যামেজ হয়, নষ্ট হয়। তো যেহেতু মানুষ বললাম ভোট দেয় আমাদেরকে আশা নিয়ে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, জনসাধারণের কোনো অসুবিধা না হয়, এলাকাবাসীর যাতে অসুবিধা না হয়, সেই পৌরসভাগুলো পেতে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি রেজিগনেশনটা দিইনি। আর আপনি যেটা বলছেন যে কিভাবে চালাবে, আমি আপনাকে বলি যে কদিন আগে আমাদের এটা পরশু দিনের কথা বলছি, শনিবার আমাদের কলকাতা কর্পোরেশনের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এসেছিলেন এবং একটি মিটিংও করেছেন, প্রশাসনিক মিটিং। সেই মিটিংয়ে আমি আমন্ত্রিত ছিলাম, আমিও গেছিলাম এবং এলাকার উন্নয়নের স্বার্থে যা যা করণীয়, এলাকার যেটা উন্নয়ন করলে ভালো হবেন সেই আলোচনাগুলোই হয়েছে। আমিও আমার প্রস্তাব রেখেছি এবং সেই প্রস্তাবগুলো গৃহীতও হয়েছে, সেইভাবে উন্নয়নের কাজ হবে। আপনাদের জন্য কি একটু ডিফিকাল্ট সময়, যেখানে দুখানা বসকে রিপোর্ট করতে হচ্ছে, একটা টিএমসি যার আন্ডারে কেএমসি, কিন্তু রাজ্য সরকার আবার বিজেপি, সেখানে কি দুটো বসের আন্ডারে কাজ করাটা? সেদিনকে যে মিটিংটা হলো সেই মিটিংটা কিন্তু উনি তো মুখ্যমন্ত্রী বটেই সারা বাংলার, কিন্তু সাথে সাথে আমরা যেখানে বসবাস করি এটা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কও তিনি এখন। তাই তিনি তার কনস্টিটুয়েন্সিটাকে সুন্দরভাবে সাজিয়ে যাতে মানুষের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়, সেই উন্নয়নমূলক আলোচনাগুলোই হয়েছে, অফিসাররাও ছিল। এবং আমি এখন যেটা হচ্ছে, আপনি বোধহয় দেখেছেন যে কতগুলো বৈঠক হয়েছে, কালীঘাটে ডেকেছিল, পরপরই যখন আমি রেজিগনেশন দিয়েছি তারপরেই একদম একটা বৈঠক হয়েছিল, সেখানে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের ডেকেছিল। আমি কিন্তু সেই বৈঠকে যাইনি, সেই বৈঠকে আমি উপস্থিত ছিলাম না, একটাই কারণ যে একটা রেজিগনেশন দেওয়ার পর একটা সবকিছুর না একটা সময় লাগে, একটা পরিস্থিতি লাগে, সবকিছু আনতে গেলে, মেনে নিয়ে চলতে গেলে একটা সময় লাগে। সেই পরিস্থিতিতে আমার সেই মানসিক এটা নেই যে আমি সঙ্গে সঙ্গে কোনো জায়গায় গিয়ে বসবো।